এই রেফারেন্ডামের কোনো অবস্থান কনিষ্ঠ বিষয় না। আমি একটু আসি না, আমি তোমাকে বলি সাংবিধানিক এই সরকার। কথাটার জন্য আমি একটু আপনাকে 24-এর আন্দোলনে আপনারাও বলছেন যে 24-এর আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তাহলে আপনারা এই গণভোটে না ভোটের পক্ষে কেন আপনারা প্রচারণা করছেন? আমার জানা মতে বাংলাদেশে এখন পার্লামেন্টের মধ্যে বা দেশ পরিচালনা এবং পার্লামেন্টের কাজে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে আমি। দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দিয়েছে, এখানে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? না, ভারত একটা আলাদা দেশ, তারা তাদের স্বার্থ দিয়ে কাজ করবে। ভারত কোনো এটা করে না। আমরা নিজের সমস্যাগুলোকে দেশের বাইরে নিয়ে যাই। যে গণভোটে না এই প্রচারণাকে দেখে অনেকে বলছে যে আপনারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য এই কথাটা বলছেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কখনোই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে না। বিএনপি এবং আমরা এবং আওয়ামী লীগ, সত্য কথা বলতে এগুলো হলো মধ্যপন্থী দল। বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে আপনারা চিন্তা করছেন, যদি সবকিছু মেলে তাহলে আপনারা করবেন? আমাদের সঙ্গে যে কোনো ব্যাপারে মিল মহব্বত হওয়া যেমন সহজ। আপনার ব্যাপারে আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনারা কি চিন্তা করেন, তারা বলছিল যে উনি বোকার স্বর্গে আছে। যে অনেকে বলছে যে জাতীয় পার্টির দুর্গ এবার হাতছাড়া হবে। আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। এবারের ভোটটা কি আপনাদের জয়ের ভোট নাকি অস্তিত্ব রক্ষার ভোট? আসসালামু আলাইকুম জনাব জিএম কাদের, সর্বপ্রথম আপনার প্রতি শুকরিয়া যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে 24-এর 5 আগস্টের পরে আপনারা আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা অংশগ্রহণ করছেন। আমরা জানি যে রংপুর 3 আসন, যেটা এই যে এরশাদের যে আসন, এখান থেকে উনি সবসময় এমপি হয়েছেন, নির্বাচন করেছেন। এই আসনে আপনারা এবারও লড়াই করছেন। 24-এর পরবর্তী এই লড়াইয়ের প্রস্তুতিটা আপনাদের কেমন, এই বিষয়টা একটু আমাদেরকে বলুন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে সুযোগ দিয়েছো তুমি। জাতীয় পার্টি একটা গণমুখী রাজনৈতিক দল। আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি। অনেক বাধা বিপত্তি ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয়েছে আমাদের, কেননা আমাদের যারা প্রতিপক্ষ ছিলেন তারা নানানভাবে জাতীয় পার্টিকে খাটো করার জন্য, জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য সরাসরি কাজ করেছে। তো অনেক বাধা বিপত্তির মাঝখানেও এখন পর্যন্ত জাতীয় পার্টি টিকে আছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। জনগণের দোয়া কারণে এটা আমি মনে করি সম্ভব হয়েছে। জনগণের কাছেও আমার কৃতজ্ঞতা সেই কারণে। তো আমরা সবসময় জনগণের পক্ষের যে শক্তি, তার সঙ্গে বা জনকল্যাণমুখী যে কাজ, সেই সব আন্দোলনে আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম। যেটা নিয়ে 2024-এর যে আন্দোলন হয়েছিল, আমরা ধরে নিই অফিসিয়ালি 1 জুলাই থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। 3রা জুলাই থেকে এটার পক্ষে প্রথমে সংসদে কথা বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম যে এই আন্দোলনটি ছাত্রদের কোটা আন্দোলন শুধু নয়, এটা আসলে বৈষম্যের বিরুদ্ধে একটা সার্বিক ছাত্র জনতার একটা বিক্ষোভের প্রতিচ্ছবি। এবং আমি এটা বলেছিলাম যে এই বৈষম্যের বিরুদ্ধে জনগণ খুব ক্ষুব্ধ এবং আমাদের দেশের জনগণের একটা বৈশিষ্ট্য হলো বাঙালি, আমাদের এই এলাকার বাঙালিদের, যে আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধে কখনোই পরাজিত হই না। যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি এবং এবারও সেটা ঘটবে। এটা আমি সংসদে রেকর্ডেড বলা আছে। পরবর্তীকালে প্রতিদিন আমি এই আন্দোলনের পক্ষে কথা বলেছি। যেখানে যেখানে তৎকালীন সরকার বিভিন্নভাবে নির্মমভাবে অত্যাচার করেছেন, গণহত্যা করেছেন, সবগুলো ব্যাপারে কিন্তু আমি সোচ্চার ছিলাম এবং বিভিন্ন সময় প্রকাশ্যভাবে কথা বলেছিলাম, যেটা তৎকালীন সময় সমস্ত টেলিভিশন এবং প্রেস মিডিয়াতে রেকর্ডেড আছে। সেই প্রেক্ষিতে 5ই আগস্ট, তার আগে পর্যন্ত কিন্তু আমাদের, বিশেষ করে রংপুরে, আমি সব জায়গায় বলেছিলাম, সব জায়গায় আমাদের লোক রাস্তায় নেমেছিল। রংপুরে যেহেতু আমাদের সাংগঠনিক শক্তি ভালো ছিল, আমি এখানকার যারা ছাত্রদের আমি বলেছিলাম তোমাদের নিজের ব্যানারে পরিচয় তোমরা নামতে পারো। আর কেননা সেখানে আমি মনে করি কোনো বাধা নেই, কিন্তু তারা যেহেতু নিজেরাই বলছে যে দলীয় ব্যানারে না আসার জন্য, তো দলের থেকে আমি বলেছিলাম দলীয় ব্যানারে তোমরা সরাসরি যেও না, বাট এমনি তোমরা সমর্থনে থাকো। তো ছাত্রদের ব্যানারে যাওয়ার কারণে ছাত্রদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ধরা হয়েছিল ছাত্র সমাজের থেকে। সেখানে একজন পরবর্তীকালে নির্যাতনের শিকার হয়ে এবং তাকে পরে জুলাই যোদ্ধা হিসেবে গেজেট করা হয়েছে মনে হয়। আরিফ আলী আমাদের ছাত্র সমাজের সেক্রেটারি বর্তমানে। আর মালিক মিয়া, মিরাজুল, দুটো ছেলে আমাদের মারা গেছে এমনি সাধারণভাবে জনগণের সাথে থেকে।
আরো তিনজন আমাদের, আরিফ ছাড়া আরো তিনজন, চারজন মোটা আমাদের ছিল, জেলে ছিল। 100 জনের মতো মানুষের নামে মামলা ছিল, সবাই পালিয়ে বেরিয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের। আমি কিন্তু একেবারে আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত এদের বীর মুক্তি সেনা হিসেবে বলার জন্য বলেছিলাম। এদেরকে সমস্ত ওদের যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দরকার দাবি করেছিলাম। যখন আবু সাইদ মারা গেল, তারপরে এসে আবু সাইদের কবরে সর্বপ্রথম তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি, তাদের কবর জিয়ারত করেছিলাম। তৎকালীন সময় যখন কথা উঠেছিল যে এই আমাদের জামাত ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করা, সেটার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছিলাম যে, এবং এর আগে কিন্তু ইলেকশনের সময় আগে বা পরে আমাকে যখন 2024-এর পরে আমি যখন পার্লামেন্টে গেছি, তখনও কিন্তু জামাতের রাজনীতি নিষিদ্ধ করা এবং আমাদের বিএনপির রাজনীতির উপরে যে বিভিন্ন অত্যাচার করা হচ্ছে তার বিপক্ষে আমি অবস্থান নিয়েছিলাম ও তাদেরকে জানিয়েছিলাম, সংসদকে জানিয়েছিলাম যে এগুলো সরকারের পক্ষে অন্যায়, এরকম করলে দেশের রাজনীতি স্থিতিশীল থাকে না, দেশের রাজনীতি স্বাভাবিক গতিতে চলতে পারে না। তো এইসব কারণে পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করা হয়, যেহেতু আমাকে ডাকা হয়েছিল, আমি আন্দোলনের একটা অংশ ছিলাম এবং আমরা সেখানে সরকার গঠনে সহযোগিতা করেছিলাম, তাদের সঙ্গে ছিলাম। আমরা 2 মাস মতো সরকারের সাথে যে কোনোভাবে ওনারা ডেকেছেন, আমরা কথাবার্তা বলেছি, তাদের সঙ্গে ভালো মতো কাজ করার জন্য চেষ্টা করেছি। আমি তৎকালীন সময় যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ওনাকে আমি একটা সাজেশন দিয়েছিলাম যে দেশ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। আমার জানা মতে দলমত সকলে নির্বিশেষে সকলে এই আন্দোলনের পক্ষে ছিল। তৎকালীন সরকারকে পদত্যাগ করিয়ে সরে গিয়ে নতুন একটি নির্বাচনের মধ্যে ভালো একটি সরকার আসুক, জবাবদিহিতা মিলুক, সেটা আমরা সবাই চেয়েছিলাম। সেখানে আমি তাদের বলেছিলাম এই ঐক্যবদ্ধ জাতিকে আপনি একটা, যারা যারা দোষ তৈরি করেছে, যদি ক্রিমিনাল অ্যাক্ট করেছে তাদেরকে যদি করা যায়, বাকি সবাইকে নিয়ে সবাই মিলে বসে একটা জেনারেল একটা, যেটাকে বলা হয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, এরকম করে একটা মীমাংসা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে নিয়ে এগিয়ে যাই নতুন উদ্যমে। যাই হোক, সেটা তখন সবাই উনি শুনেছিলেন, কিন্তু পরবর্তীকালে হয়নি। 2 মাস পরে হঠাৎ করে দেখলাম যে 2জন কোঅর্ডিনেটর, যাদেরকে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, উনি এসে বললেন যে আমাদের হঠাৎ করে বিদেশ থেকে এসে উনি বললেন যে আমাদের যখন নিয়োগকর্তা এবং আমার অভিভাবক হলেন এই ছাত্রদের নেতা ইত্যাদি, এরা অভিভাবক, যারা কোঅর্ডিনেটরস বা সমন্বয় তারা, এবং তাদেরকে সর্বক্ষেত্রে সেইভাবেই আমরা দেখব। ফলে ওনারা একটা সরকারের উপরে একটা সরকার, এরকম একটা সব জায়গায় সব ডিপার্টমেন্টে ওনাদের একটা দেখলাম রিপ্রেজেন্টেশন, তাদের কথাই ফাইনাল কথা হিসেবে ধরা হতো। তাদের মধ্যে 2জন হঠাৎ করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিল যে জাতীয় পার্টি দোষর এবং তাকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। তারপরে আসলো একদিন পরে দেখলাম যে আচ্ছা, এই তারপরেই হঠাৎ করে আরেকজন, যাকে উনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করেছিলেন, উনি এসে হঠাৎ করে বললেন যে হ্যাঁ, ওনাদেরকে দোষর এবং ওনাদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এই যে একটা ওনারা রায় দিলেন, তারপর থেকে আমাদের অফিসের মধ্যে আটক করা, আমাদের রাজপথে যে কোনো পলিটিক্যাল যে কোনো ধরনের সভা বা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছুতেই একটা বাধাগ্রস্ত করা শুরু হলো, না আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেইখানেই প্রশ্নটা আসলো যে তখন থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে একতরফাভাবে এবং অন্যায়ভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো একটা এই যে মেটিকুলাসলি ডিজাইন, এই কথাটা আবার আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেই মেটিকুলাসলি ডিজাইন, এবং তার মধ্যে উনি নিয়োগকর্তা, এবং উনি কিন্তু জনগণকে তার নিয়োগকর্তা বলেন নেই, উনি এইদের এবং তাদেরকে উনি জনগণের কাছে যে উনি দায়বদ্ধতা বা জনগণ যে ওনার গার্জেন সেটা বলেন নেই। উনি বলেছেন এই গুটি কয়েক মানুষ এনাই আমার মানে অভিভাবক, এবং তাদেরকে উনি মূল্য দিয়েছেন জনগণের থেকে। কিন্তু তখন আমার মনে হলো উনি সরে গেলেন, এবং এরা এসে আবার আমাদেরকে এই যে আমরা একতাবদ্ধ হয়েছিলাম তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তারপরে বিভিন্নভাবে একেবারে আমাদেরকে আওয়ামী লীগের কাতারে দাঁড় করিয়ে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার অনাচার, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মানে যেখানে যার ইচ্ছা যেরকম ইচ্ছা মিথ্যা মামলা দেওয়া শুরু হলো। আমি 25 বছর খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছি, এবং তারপরে 30 বছর থেকে আমি রাজনীতিতে আছি। এবং আমি 2014 সালে যে নির্বাচন, বিতর্কিত নির্বাচন, আমি তখন মন্ত্রী ছিলাম, সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি। আমার নির্বাচনের প্রত্যাহার পত্র গ্রহণ করা হয়নি। তারপরেও আমি
প্রত্যাহারপত্র গ্রহণ না করার পরে আমি ডিক্লেয়ার দিয়ে বলেছি আমি এলাকায় যাচ্ছি না, আমি নির্বাচন করছি না। আমাকে পাশ করে দেওয়ার ব্যবস্থা করেছিল, আমি রিফিউজ করেছি, এবং আমাকে মন্ত্রী করার কথা বলেছিল, আমি রিফিউজ করেছি। পরবর্তীকালে ইলেকশন হওয়ার পরে আবার আমাকে মন্ত্রী করার কথা ছিল, আমি রিফিউজ করেছি। কাজে ব্যক্তিগতভাবে আমি এবং আমার সঙ্গে প্রায় 270 জন 300 আসনের মধ্যে তারা এই উদ্যোগ করে এসেছিল, কিন্তু এইগুলো কথাকে ইগনোর করে তারা আমাদেরকে সবাইকে দোষর বানিয়ে এবং কিছু গুটি কয়েক মানুষ এটা নিয়ে করলো, এবং সরকার তাদেরকে সর্বাত্মকভাবে আমাদের বিপক্ষে যে অবস্থান তাকে সমর্থন দিয়ে আমাদেরকে রাজনীতি থেকে একটা কোণঠাসা করার বন্দোবস্ত তখন থেকে করেছে, এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। দোষর হিসাবে আমাদের সঙ্গে কিছু লোক সবসময় ছিল, এটা শেখ হাসিনা তৈরি করেছিলেন, এবং সেই দোষররা আবার এই সরকারের আমলেও দোষর হওয়ার জন্য তাদের সঙ্গে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। তাদের কথায় তারা সরকারি মদতে করেছিলেন, ইন্টারিম সরকার নাকি তাদেরকে মদত দিয়েছিল যে তারা করলে তারা যদি তাদের সঙ্গে কাজ করে, যেহেতু আমি সরকারের বিপক্ষে কথা বলতাম, তাদের বিভিন্নভাবে তার বিরুদ্ধাচরণ করতাম, সেই কারণে সরকার নাকি তাদেরকে বলেছে যে আপনারা তাদের সাথে বাদ দিয়ে জাতীয় পার্টি করলে আমরা আপনাদের সঙ্গে কোঅপারেট করব। তো সেই লোকগুলো কিন্তু তখন থেকে, সেই ভদ্রলোকরা আমাদের থেকে চলে গেছেন। কাজে দোষর হিসাবে চিহ্নিত যাদের করার কথা তারা আমাদের সঙ্গে নেই। এখন আমরা জাতীয় পার্টিতে তারপর থেকে যারা আছি সবাই দোষর হিসেবে করার কোনো রকম কোনো গ্রাউন্ড নেই। আমরা কোনোদিন কোনো দোষরগিরি করিনি, এবং আমি চ্যালেঞ্জ করে বলেছি যে শেখ হাসিনাকে এবং তাদের যে মিসরুল তৎকালীন সময় যে আওয়ামী লীগের, সেটা আমার চেয়ে বেশি সমালোচনা শুধু সংসদে নয়, বাইরে পাবলিক মিটিংয়ে বিভিন্ন পত্রিকায় লেখায় এর চেয়ে বেশি কেউ করা হয়নি। তো সেইখানে আমার দলকে যখন অন্যায়ভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হলো, আমি প্রতিবাদ করলাম, এবং প্রতিবাদ করে দাঁড়ানোর পরে আস্তে আস্তে আমরা ঘুরে দাঁড়ালাম, এবং সর্বক্ষেত্রে আমরা সরাসরি মৃত্যুর মুখে ঝুঁকি নিয়েও আমরা সত্যের পথে অবস্থান নিয়েছি। ফলে আমরা আস্তে আস্তে মানুষের মধ্যে আবার যেটা এককভাবে প্রচার করা হচ্ছিল সমস্ত সংবাদ মাধ্যম, ইউটিউবের মাধ্যমে, এবং বিশেষ করে একটি স্পেসিফিক রাজনৈতিক দল, একেবারে তাদের কি জানি বলে এটাকে, বটন নাকি, হ্যাঁ বট বাহিনী, সেই বট বাহিনীর মাধ্যমে আমি একটা কথা বলার সঙ্গে সঙ্গে 100-150 লোক আমার বিরুদ্ধে অকথ্য গালাগালি শুরু করে দিত, যেখানে আমাদের দেশের জন্য আমাদের খালি চাকরি জীবন থেকে শুরু করে না, এখন পর্যন্ত আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম, কেউ আমাকে একদিন পর্যন্ত বলতে পারেনি আমি দেশের বাইরে আমি কোনো রকম দুর্নীতি করেছি, দেশের স্বার্থের বাইরে করেছি। 90 সালে এরশাদ সাহেবের পতনের পরে আমার বিরুদ্ধে বিরাট ইনকোয়ারি কমিটি হয়েছিল, একটা জিডি পর্যন্ত করতে পারেনি। আমি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আমি এইসব সময় ডিল করেছি। এতদিন আমি 2টা মন্ত্রণালয় চালিয়েছি, 5বার আমি এমপি ছিলাম, বিভিন্নবার গুরুত্বপূর্ণ পদে ছিলাম, কেউ কোনোদিন আমার নামে একটা জিডি পর্যন্ত করতে পারেনি। শুধু এই শেখ হাসিনার সময় আমার একটা সিভিল স্যুট করেছিল আমাদের পার্টির একজন নেতা, তার আমার সঙ্গে, তাছাড়া তার কারণে 5-7 মাস আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমি শেষ করছি, তা আমি বলছি। তার পরবর্তীকালে এই সরকার আসার পরে আমার বিরুদ্ধে কোনো আমি যেখানে আন্দোলনের পক্ষে কথা বলছি, সেখানে আমার বিরুদ্ধে আন্দোলনে আমি গণহত্যা করেছি এসব কথা বলে আমাকে ধমকি দেওয়া, বিভিন্নভাবে আমাকে করাপশন চার্জ দিয়ে, আমাকে কেস দিয়ে, আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, তারপরে আমাকে পাসপোর্ট না দেওয়ার পরেও আমাকে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া, এই সমস্ত আমার এবং আমার পরিবার, আমার ওয়াইফ সবাই সঙ্গে, এবং বিভিন্নভাবে এই অত্যাচার অনাচারের মধ্যে আমি কথা বলে সত্য, যেহেতু আমি সত্য পথে আছি, সবসময় জনগণের পক্ষে ছিলাম, আমি এখন সেই জন্যই সত্যভাবে জনগণের পক্ষে আছি। এখন যে ইলেকশন হচ্ছে, এটাই দরকার ছিল আমাদের, একটা ভালো ইলেকশন হবে। ইলেকশনের পরে আমাদের যেগুলো রিফর্মস বা যেটা সংস্কার স্টাফ, সেগুলো বাস্তবায়ন করবে ইলেকটেড পার্লামেন্ট। এটাই হলো নিয়ম। ওনারা কিছু জিনিস ওনারা ঠিক করেছেন রিফর্মসের জন্য, এগুলোর কোনোগুলোতে আমি ব্যক্তিগতভাবে একমত, কোনোগুলিতে আমি একমত। রিফর্মসের বিপক্ষে আমরা কোনো সময় ছিলাম না, কিন্তু রিফর্মসটা ওনারা পার্লামেন্টে দিবে, এখন রিইলেকশন হচ্ছে, ওনারা চলে যাবে, বলবে এই রিফর্মসগুলি আমরা সবাই এগ্রি করেছি, আপনারা এটা একটা একটা করে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন বা বাস্তবায়ন করেন। কিন্তু বাস্তবায়ন কিন্তু আলটিমেটলি করতে হবে পার্লামেন্টকে এবং জনগণকে। কেউ এটা চাপিয়ে দিতে পারে না, এটা হলো চাপিয়ে দেওয়াটা হলো অন্যায়। কারণ আইনগতভাবে বর্তমান সরকার হলো সাংবিধানিক সরকার। এই বিষয়টা আমি একটু আসি না, আমি তোমাকে বলি সাংবিধানিক সরকার কথাটার জন্য আমি একটু আপনাকে আপনার সুবিধার জন্য, আলোচনার সুবিধার জন্য, যে আপনি একটু আগে বলছিলেন যে এই 24-এর আন্দোলনটা ছিল হচ্ছে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। তো আপনারা 24-এর আন্দোলনে, আপনারাও বলছেন যে 24-এর আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তো
তো এখন আপনারা যদি 24-এর আন্দোলনে অংশগ্রহণ করে থাকেন, তাহলে জনগণের প্রশ্ন, অনেকের প্রশ্ন, আমাদের কাছেও প্রশ্ন আসছে যে তাহলে আপনারা এই আগামীতে যে গণভোট, এই গণভোটে না ভোটের পক্ষে কেন আপনারা প্রচারণা করছেন? ওইটা বলছেন মেটিকুলাসলি ডিজাইন আমি বলি নাই, ইউনিশ সাহেব নিজে বলেছেন, এবং উনি উনি এটাও বলেছেন যে এই আমাকে নিয়োগ করেছেন এই ছাত্র এবং আমার অভিভাবক হলেন এনারা। উনি কিন্তু বলেন নাই যে আমাকে নিয়োগ করেছেন জেনার দেশের জনগণ, এবং আমার দেশের জনগণ আমার অভিভাবক। দেশের জনগণকে বাদ দিয়ে একটি ক্ষুদ্র অংশকে নিয়েছেন, এটা হলো একটা কথা। আর ওনারা যে সাজেশন তৈরি করেছেন, উনি যেহেতু শপথ নিয়েছেন কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হিসাবে, উনি কনস্টিটিউশন মেনে চলবেন, সংরক্ষণ করবে, এই শপথ নিয়ে উনি ক্ষমতা নিয়েছেন। সেখানে উনি কনস্টিটিউশনে বলা আছে যে আপনি যদি কিছু রিফর্মস করতে চান, সেই রিফর্মস করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। পার্লামেন্টকে যখন উনি ইলেকশন দিয়েছেন, তখন পার্লামেন্টে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পর সেই পার্লামেন্টে উনি দিয়ে যাবে যে এইগুলো রিফর্মস আমরা ঠিক করেছি, হলে ভালো হয়, আপনাদের পরের ব্যবস্থা করবে। পার্লামেন্ট এটাকে নিবে, ডিবেট করবে, ডিবেট করার পরে একটা একটা করে পয়েন্ট যদি পাশ করা হয়, সেটাকে তখন জনগণের কাছে গণভোট একটা একটা করে দেবে, একশোটা একসঙ্গে দেবে না। এবং সেটার আগে যখন আলাপ আলোচনা হবে পার্লামেন্টে, তখন মানুষের সাধারণভাবে খবরের কাগজে আসবে, টেলিভিশন নিউজ হবে, ইউটিউবরা কথা বলবে, কে বলবে এটা ভালো, কে বলবে না এটা খারাপ, এই জন্য খারাপ। তখন জনগণের একটা ধারণা হবে যে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা ওনারা সাজেস্ট করছে, সেটা এই অংশটা ভালো, এই অংশটা খারাপ। কেউ বলবে যে তাহলে আমরা হ্যাঁ বলবো, কেউ বলবে না বলবো। ফলে এই হ্যাঁ না ভোটটা তখন হবে, এবং সেই হ্যাঁ না ভোটে জনগণ যাকে যেটা রায় দিবে সেটাই হবে আলটিমেটলি। এটা হলো আমাদের সংবিধান অনুযায়ী এটা নিয়ম। এখন ওনারা সংবিধান ইলেকশন করতে যাচ্ছেন, পার্লামেন্ট তৈরি করতে যাচ্ছেন, গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছেন, ওনারা কতগুলো রিফর্মস প্রস্তাব করেছেন, যেটা ভালো হোক মন্দ হোক ওনারা করেছেন, ধরে নিলাম ভালো। কিন্তু এখন ওনারা আবার ওটার জন্য রেফারেন্ডামের কি প্রয়োজন আছে? এটা তো কনস্টিটিউশনে, ওই রেফারেন্ডামের কোনো অবস্থান কনস্টিটিউশনে নাই। কাজে এটা তো একটা বেআইনি কাজ, কনস্টিটিউশনের বাইরে যে কাজ সেটা বেআইনি। আবার এই বেআইনি কাজকে আমি যা দেখছি ওনারা সরকারিভাবে করাচ্ছেন, সরকারের দিয়ে করাচ্ছেন, এটা আরেকটা বেআইনি কাজ। একটা বেআইনি কাজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা বাধ্য করে করানো, এটা আরেকটা বেআইনি কাজ করছেন, এবং সেখানে গিয়ে ওনারা পয়সা খরচা করতেছেন, এটাও একটা বেআইনি কাজ। কাজে এইটার প্রতিবাদ আমি করেছি, এবং সবচেয়ে বড় আরেকটা প্রতিবাদ করছি এই জন্য যে ওনারা যে প্রক্রিয়া সংস্কারগুলোকে জনগণের সামনে দিয়েছেন, এটা অত্যন্ত অস্বচ্ছ একটি প্রক্রিয়া, এবং কিছুটা হলো এটাকে আমি মনে করি যে ধাঁধাবাজি একটা। মানে কেন আপনি একসঙ্গে 20-30টা 40টা জিনিস দিয়েছেন, তার মধ্যে 3-4টা জিনিস আপনার শুধু মেনশন করেছেন, এর এর মজা কি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনো আলাপ আলোচনার ব্যবস্থা নেই। আপনি বলছেন জনগণকে যে এটা হলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ওনার ধারণা, ওনাদের ধারণা, যারা এটা করেছেন। এটা জনগণের ধারণা নাও হতে পারে, আমার ধারণা নাও হতে পারে, তাকে তো সুযোগ দেবেন বোঝার জন্য। কিন্তু আপনি, আমরা তো জানি যে এই যে সিদ্ধান্তটা হয়েছে, এটা ঐক্যমত্য কমিশনে আগে একটা লং ডিবেট হয়েছে। এই বিষয়টাকে আপনি কি মনে করেন? সেখানে তো অনেকগুলো দল ছিল, তারা সবাইকে এর অংশ না, যদি যেমন আমরা ছিলাম না, আওয়ামী লীগ ছিল না, আরো অনেকে ছিল না, আমার মতে 50%-এর বেশি লোক ছিল না। আমার জানা মতে বাংলাদেশে এখন পার্লামেন্টের মধ্যে বা দেশ পরিচালনা এবং পার্লামেন্টের কাজে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে আমি বাংলাদেশে। সরাসরি মানে যদি দিন গোটান, বয়স হিসাবে বলছি না, যে কতদিন আমি পার্লামেন্টে ছিলাম, কয়টা পার্লামেন্টে ছিলাম, কতদিন পার্লামেন্টে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, বাংলাদেশে এখন আমার চেয়ে অভিজ্ঞ দ্বিতীয় কোনো লোক নেই। আমরা একটা ওনাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য ওনাদেরকে প্রস্তাবও দিয়েছিলাম, ওনারা আমাদের ধরেনি, সেটা বাদ দিলাম। কথা হলো যে এটা ভালো বা মন্দ, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। পয়েন্ট ইজ আপনার এটা দায়িত্ব নয়, আপনি দিবেন, এটি আপনার দায়িত্ব। পাস করানোর দায়িত্ব জনগণের। জনগণের দেশ, জনগণ মালিক, এটা কনস্টিটিউশনে বলা আছে। আপনি যদি কনস্টিটিউশন চেঞ্জ করতে চান, জনগণের মত নিতে হবে। জনগণের মত নিতে গেলে প্রথমে পার্লামেন্ট এটা পাস করবে, পার্লামেন্ট ইজ নট দ্য সোল অথরিটি, তারপরে আবার জনগণের কাছে দিতে হবে, এবং জনগণকে আপনি বুঝিয়ে দিতে হবে যে কোনটার মানে কি। তাদেরকে বোঝার মতো যথেষ্ট সময় দিতে হবে, যথেষ্ট আলাপ আলোচনা দিতে হবে। আপনি ঝট করে 20-30টা দিয়ে বললেন এগুলো মানলেই দেশ ব্যস্ত হয়ে যাবে। এটা এক ধরনের, আমি মনে করি যে জনগণকে এক ধরনের বোকা বানানো, কিছুটা ধাপ্পাবাজি করা, যে এটা করলে। এখন কথা হলো এটার জন্য আপনি গণভোট যখন করবেন, আমার প্রশ্নটা এখানে, বেআইনিভাবে করলেন গণভোটে, আপনি যে কোনোভাবে হার যদি নিয়ে ফেলেন বা নিতে চেষ্টা করেন, যেটা আমি মনে করি তারা চেষ্টা করছেন, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে করা হচ্ছে, সরকারি অর্থ খরচ করা হচ্ছে, বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে, যেটার বাইরে কেউ কথা বলতে পারবেন না, বললে তাকে
বিভিন্নভাবে হেনস্থা করা হবে, ধমকি দেওয়া হচ্ছে। তার মানে আপনারা যে কোনো ভাবে এটা পাস করে দিলে কি করবেন আপনারা, যে এটাকে পাস করা নিয়েছে, আমাকে জনগণ ম্যান্ডেট দিয়ে ফেলেছে অলরেডি, কাজে এগুলোকে ইমপ্লিমেন্ট করতেই হবে। যখন আপনি এই কথাটা বলবেন তখন পার্লামেন্টারি ইলেকশনের আর কোনো অর্থ থাকলো না। পার্লামেন্ট এবং যে সরকার, তার দায় দায়িত্ব তখন আপনাদের ঘাড়ে পড়ে গেল, এবং ওনারা যেটা বলবে সেটা যখন পার্লামেন্ট বাধ্য হবে তখন এখানে জনগণ এবং পার্লামেন্ট হাস্যকর হয়ে যাবে। এবং এই পুরো জিনিসটাই একটা মানে একেবারে অর্থের একটা জিনিস হবে, এবং বর্তমান সরকার ক্ষমতায় থাকবেন, এবং এই জিনিসটা যখন উনি ক্ষমতায় থাকবেন, ওনারা এখন আমি যেটা দেখছি ওনাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা নিজেরাই বলছেন যে আমাদের নিয়োগদাতা এবং আমাদের অভিভাবক হলো এই ছাত্র সংগঠন এনসিপি, যেটা এখন হয়েছে, এবং তারাদেরকে আবার জামাত থেকে বলছে যে এরা কিন্তু এই সমস্ত এটা আমরা ছিলাম এবং আমরাই সবকিছু গাইড টেড করছি, আমাদের লোকেরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন, তার মানে তাদের গার্জিয়ান হলো জামাত। তো জামাত, এনসিপি এবং বর্তমান সরকার, এরা সরকারি দল, এবং এই সরকারি দল যদি এই অবস্থায় থাকে তাহলে এখনো তারাই কিন্তু দেশ চালাচ্ছে, সবকিছু দিয়ে তাদের কথা মতো দেশ চলে। এখন ওই অবস্থায় যদি ওনারা আরো 6 মাস থাকেন, তাহলে ওই সরকারি দল এই পার্লামেন্ট থাকার পরেও সরকারি দল হিসেবে সরকার চালাচ্ছেন ওনারাই। তো এটা তো একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হবে। আমি একটা পার্লামেন্ট ইলেকশন করলাম, প্রচুর ব্যয় করলাম, প্রচুর লোক দৌড়দৌড়ি করলো, যাই হোক একটা পার্লামেন্ট তৈরি হলো, সেই পার্লামেন্টকে আপনি ফ্রি, একেবারে সভ্যহীন, সার্বভৌমভাবে কাজ করার এবং জনগণকে তাদের প্রত্যেকটা পয়েন্টে তাদের মতামত নেওয়ার কোনো দিলেন না। আপনি একসাথে 50টা জিনিস দিয়ে বললেন এটা পাস করে দাও, এটা করলেই তুমি বেহেশতে চলে যাবা বলে আপনি পাস করে নিলেন। এই জিনিসটার বিরুদ্ধে আমি অবস্থান নিই। সেই জন্য আমি বলছি এটাকে বন্ধ করা উচিত। হয় পার্লামেন্ট নির্বাচন করেন, ওটা করলে এটাই করেন, আর যদি এটা করতে চান সেটা অন্য ব্যাপার, আমরা এটাতে পক্ষে থাকবো না। এবং এখনো যে ফল হবে সেটার পক্ষে আমরা থাকতে পারবো না, যেহেতু এটার ব্যাপারে আমাদের সন্দেহ আছে যে এটা সঠিকভাবে হচ্ছে কিনা। সরকারি কর্মকর্তারা যেখানে তাকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, তখন বিভিন্নভাবে যখন প্রচার করা হচ্ছে সরকারি পয়সা দিয়ে, এবং যখন যে কোনোভাবে সরকারি কর্মকর্তারা রেজাল্ট দিবে, তখন তো অটোমেটিক্যালি এটার মধ্যে ঘাপলা থাকতেই পারে, এবং সেটাই আমরা ফলাফলই বা আমরা কিভাবে গ্রহণ করবো। আশঙ্কা প্রকাশ করেছিলেন আপনার রিসেন্টলি, গতকালকের এক ভিডিওতে দেখেছিলাম যে আপনি বলছিলেন যে নির্বাচনের পরে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট বা বিপ্লবী সরকার, এই আশঙ্কাটা আপনার? না, এটা আমি ধারণা করেছি, কারণ এই আশঙ্কাটা হচ্ছে কেন কথা বলেছে, এটা অনেকেই তাদের এই এনসিপি থেকে হোক কি জামাত থেকে হোক কি বিভিন্ন লেভেল থেকে যারা এই লবিতে মানে এই সঙ্গে আছে, আমাদেরকে বাদ দিয়ে যারা আছেন ওখানে, তাদের মধ্যে অনেকেই এই কথা বলেছিলেন যে আমাদের একটা বিপ্লবী সরকারের দরকার, তার মাধ্যমে এগুলো হওয়া দরকার, এখন নির্বাচন হওয়ার দরকার না, ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন নেই। কাজেই যেহেতু তাহলে নির্বাচন করছেন আবার এটাও করছেন, তবে আমি মনে করি বিপ্লবী সরকার না ডিক্লারেশন না দিলেও এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এনসিপি এবং জামাত এরা মিলেই একটা যদি সরকার হয়, এটি হবে তাদের ইচ্ছা মতো একটি সরকার। বিপ্লবী নাম দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তারা যেটা চাচ্ছে সেটাই হবার কথা। তারা বিপ্লবীরা যেটা বলেছে এনারা সেটাই বলছেন। নির্বাচন প্রসঙ্গে একটু আসি, যে আমরা দেখছি বিএনপি খুব জোরে সোরে নির্বাচনে সক্রিয় হয়েছে, এবং আমরা দেখলাম যে আপনি যাদের কথা বলছেন জামায়াত এবং এদের যে এই 10 দলীয় যে জোটটা, এরা খুব সক্রিয়ভাবে নির্বাচনে, এরা বলছে যে উৎসব মুখর নির্বাচনী পরিবেশ। এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ আরো বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? বেশি প্রাসঙ্গিক হচ্ছে, বাস্তবতা এটাই। এই কথাটা শুনলে অনেকের খারাপ লাগবে, কারণ যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগকে দোষারোপ করেছি আমরা, এবং যে কারণে পার্লামেন্টের মধ্যে এই কথাটা আমি বলছি যে এই নির্বাচন কখনোই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আপনি ভোটার যতই দেখেন, আপনি যদি দেখেন যে 100% ভোটার হয়েছে কিন্তু একটা দল আসেনি, ওটা পার্টিসিপেটই হলো না। কারণ আমি ভোট দিতে গেলে আমার পছন্দের ক্যান্ডিডেট, অবাধ নির্বাচন অর্থ হলো যে কোনো লোক অবাধে যেতে পারবে, যে কোনো লোক অবাধে দাঁড়াতে পারবে, যে কোনো লোক অবাধে তার চয়েস পাবে। মানে দুটোই হতে হবে, একটা হলো আমি ভোট দিতে যাবো ফ্রিলি, এবং আমি দাঁড়াতে, আমার পার্টিকে দাঁড়াতে দিতে হবে ফ্রিলি, আমি যাকে চয়েস করি তাকে যেন আমি পাই। এটার মানে হলো অবাধ। এই কথাটা অনেকে বুঝে না। আর ফ্রি অর্থ হলো যেটা, ফ্রি মানে শুধু নয়, মানে সবার ফ্রি মানে অবাধ মানে ফ্রি আর ফেয়ার। ফেয়ার অর্থ হলো যে সবকিছু আইন কানুন ঠিক মতো যেন কারচুপি না হয়, সবকিছু না। কিন্তু আর একটা জিনিস আছে এখানে, ফেয়ারের মধ্যে আরেকটা হলো যে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। এটা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড মানে হলো ফেয়ার, আর অবাধ অর্থ ফ্রি অর্থ হলো এটার মধ্যে সব দল থাকতে হবে, সব লোককে ভোট দিয়ে দিতে হবে, সব দল থাকতে হবে। এটা অবাধ, ফ্রি অ্যান্ড ফেয়ার। ফেয়ার অর্থ হলো ইট মাস্ট বি
ওই যে সবার জন্য সমান মানে সুবিধা দিতে হবে, আর গণনা টননা সবার যেন কোনো রকম বাস না হয় কোনো কারো পক্ষে। আপনাদের এই যে গণভোটে না এই প্রচারণাকে সামনে রেখে বা এটা দেখে অনেকে বলছে যে আপনারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য এই কথাটা বলছেন, এটার জবাবে আপনারা কি বলবেন? আমি তো কেন বলছি সেটা তো আমি বললামই, যে এনারা কনস্টিটিউশনকে বাদ দিয়ে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তারা কনস্টিটিউশনকে বাদ দিয়ে বেআইনি ভাবে এটা করছেন, এবং বেআইনি ভাবে তারা সরকারি কর্মকর্তাদের মধ্যে জড়িত করেছেন, এবং বেআইনি ভাবে তারা এখানে অর্থ ব্যয় করছেন, এবং তারা মানুষকে সম্পূর্ণ ধারণা না দিয়ে একটা জিনিসকে পাশ করে নিতে চাচ্ছেন প্রত্যেক, এবং মানুষের যে অধিকার আমি কনস্টিটিউশন অ্যামেন্ড করে সেটাকে তারা ইগনোর করছেন। আমার কাছে এইটাই হলো প্রধান কথা। তবে আওয়ামী লীগকে বাদ দেওয়াটা, এটা সবসময় আমরা বাধা দিয়েছি। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে যে জন্য নির্বাচনটা দরকার ছিল, যে একটা সার্বিক পরিস্থিতি একটা স্থিতিশীল হোক। যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হয়, তাহলে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি কখনোই স্থিতিশীল হতে পারে না। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে বেশি দরকার হলো রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কখনোই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে না, এবং যত চেষ্টা করা হোক, এবং অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা আসতে পারে না। এবং যার ফলে দেশ যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত আরো বেশিভাবে হতে থাকবে, এবং দেশ একটা বিপর্যয়ের দিকে চলে যেতে পারে যে কোনো সময়। জি, আপনি বলছেন যে দেশ একটা বিপর্যয়ের দিকে যাবে। গত 17 বছর যাবৎ আওয়ামী লীগ ভারতের সঙ্গে যেই সম্পর্কটা রেখে দেশকে অনেকেই বলছে যে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দিয়েছে, এই বিষয়টাকে এখানে ভারতের ভূমিকাকে আপনার কি? 17 বছর মানে কি এটা বলো তাকে? 17 বছর অর্থ কি? যে আওয়ামী লীগ মানে 17 বছর কোথায় কি বলো? 17 বছর মানে কতটুকু? 8 সাল থেকে বলা হচ্ছে তো। 2008 সালের নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেখানে বিএনপি হেরে গেছে। সেখানে তো 2008 সালে তো হলে তো 15 বছর হয়, আর তার আগে 2 বছর ছিল, মানে 7 সালের জি, তারপরে 2 বছর ছিল তত্ত্বাবধায়ক একটা সরকার ছিল, এবং সে সরকারের সময় কিন্তু সবাই ছিল এখানে কোনো, এবং তার আগে যে সরকার ছিল, তুমি যদি ওইরকম ভাবে বলো যে খারাপ সরকার বা যেটা খারাপ একতরফা নির্বাচন, এটা তার আগের সরকারও একতরফা নির্বাচন করতে চেয়েছিল। বিএনপির আমলে তখনও আমাদের দুর্নীতিতে বারবার 4বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমাদের তখনও আমরা দলীয়করণের শিকার হয়েছিলাম, তখনও র্যাব দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, তখনও নির্বাচনকে একতরফা করার জন্য তখনও একটা তোমার কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন যখন 2007-এ যখন নির্বাচন ঘোষণা দেওয়া হলো, একতরফা নির্বাচন অর্ধেক চলে গেছিল 11 তারিখ পর্যন্ত, 22 তারিখ ছিল নির্বাচন, 11 তারিখে এসে ওটাকে বন্ধ হয়ে যায়। 17 বছর হিসাবটা কি? আমি এই 17 বছর হিসাবটা বুঝছি না। এগুলো কথাটা বাঁধা কথা প্রচার করা হচ্ছে। তুমি যদি হিস্ট্রি বলতে চাও, তাহলে সকলের হিস্ট্রি বলতে হবে, এবং সেই সময় তার আগে আমি কারো ওইভাবে সমালোচনা করি, যেহেতু আমি পার্লামেন্টে ছিলাম, পার্লামেন্টে সমালোচনা করেছি আমি, তখনও কিন্তু অনেক কিছু হয়েছে যেটা তৎকালীন সময় মানুষে পছন্দ করে নাই। তারপরে 2 বছর যে হয়েছে, ওটা অনেক সময় অনেকে পছন্দ করেছে। তারপরে 8 সাল থেকে 14 সাল পর্যন্ত যে সরকার চলেছে, এটা মোটামুটি একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। তারা হয়তো খারাপ কাজ করেছে পরবর্তীকালে, কিন্তু 14 সালে কিন্তু এসে আমি নির্বাচন করি নাই, জাতীয় পার্টির 2070 জন নির্বাচন করে নাই, 18 সালে সবাই নির্বাচন করেছে। 2014 সালের পরে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হচ্ছে, সবাই করেছে, বিএনপি করেছে, সবকিছু করেছে, মেয়র নির্বাচন করেছে, অন্যান্য উপজেলা নির্বাচন করেছে। নির্বাচন আমি জানতে চাইলাম যে 17 বছর আর বললে এটা হিসাব করে বলবে। এই যে আওয়ামী লীগের ব্যাপারে যে অভিযোগটা আনা হয় যে তারা মানে ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক, আচ্ছা, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক কি হচ্ছে? এই যে গণতন্ত্রহীনতার দিকে আওয়ামী লীগ যে ঠেলে দিয়েছে, এর সহযোগী হিসাবে ভারতকে অনেকেই বলে। এখানে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? না, ভারত একটা আলাদা দেশ, তারা তাদের স্বার্থে দিয়ে কাজ করবে। এখন আমাদের দেশের সমস্যা হলো, আমাদের দেশের নেতারা দেশের চেয়ে বাইরে, ভারত কোনোদিন এটা করে না, আমরা নিজের সমস্যাগুলোকে দেশের বাইরে নিয়ে যাই। আওয়ামী লীগ যদি মনে করে যে এই ভারতে নিয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে, তাদের গার্জিয়ান হচ্ছে এখন পাকিস্তান। কারণ আমাদের দেশের লোক, আমি তো এই কথাটাই আমাদের প্রধান উপদেষ্টাকে বলছিলাম, ভাই সবাই এক হয়েছেন, এখন একভাবে আমরা আসি, একসঙ্গে বসে একসঙ্গে সমস্যার সমাধান করি। যখন আমি আমার সমাধান করবার জন্য আরেকটা দেশে যাব, তখন সেই সমস্যার সমাধানে তার স্বার্থ সে আগে দেখবে। এখন আমি যদি বর্তমান যে কাজ কারবার দেখতেছি, চাল চলন কথাবার্তা, তাতে মনে হচ্ছে যে আমরা
পাকিস্তানমুখী হয়ে গেছি। তো পাকিস্তানে কিছু আমরা যাবো, পাকিস্তান তো তার শর্ত দেখবে, এটা তো তাকে দোষ দিয়ে লাভ নাই, এটা তো আমাকে দোষ দিতে হবে। সর্বশেষ আপনার নির্বাচনী আসন সম্পর্কে দু একটা সংক্ষেপে বিষয়গুলো বলি। যে অনেকে বলছে যে জাতীয় পার্টির দুর্গ এবার হাতছাড়া হবে, তা আপনার কি মনে হয়? আমি আর কি বলবো, এটা জনগণ বলবে, ইলেকশনের পরে দেখা যাবে। এখন সবাই অনেকে অনেক স্বপ্ন দেখছে, আরেকও অনেকে দেখেছে, স্বপ্ন দেখবে, আল্লাহর কাজটা কবুল করবেন, সেটা হবে। আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। আপনি বলেছিলেন যে বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে আপনারা চিন্তা করছেন, যদি সবকিছু মেলে তাহলে আপনারা করবেন, এই বিষয়টা সম্পর্কে। হ্যাঁ, বিএনপির সঙ্গে সমঝোতা মানে বিএনপি এবং আমরা এবং আওয়ামী লীগ, সত্য কথা বলতে এগুলো হলো মধ্যপন্থী দল। এই দলগুলি জাতীয় পার্টি, এই দলগুলি বাংলাদেশের বেশিরভাগ জনসমষ্টিকে এদের সমর্থক হিসেবে পায়। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে লাস্ট যে ইলেকশন গুলো 2001 এবং 2008-এ, এরা প্রায় 80 থেকে 81% ছিল এই দুটো দলের সমর্থক। এখন আমি জানি না কি অবস্থা আছে, কাছাকাছি হবে। কাজী কি বলছিলেন কথা, মানে বিএনপি? বিএনপির সঙ্গে যে হ্যাঁ। সমঝোতার বিষয়টা ও হ্যাঁ, বলেছিলেন। ওই জন্য আমার কথা হলো যে আমরা মধ্যপন্থী দল, বিএনপি মধ্যপন্থী দল, আওয়ামী লীগ মধ্যপন্থী দল। আমাদের সঙ্গে যে কোনো ব্যাপারে মিল মহব্বত হওয়া যেমন সহজ, যেহেতু আইডিওলজিক্যালি খুব বেশি পার্থক্য নেই আমাদের, চাল চলনের মধ্যে হয়তো কোনো কম্পিটিশন আছে, লিডারশিপে কম্পিটিশন আছে, কিন্তু মোটামুটি কাছাকাছি আমরা মধ্যপন্থী। আওয়ামী লীগ হয়তো মধ্যপন্থী থেকে লেফটিস্ট, বিএনপি হলো মধ্যপন্থী থেকে রাইটিস্ট, আমরা মধ্যপন্থী থেকে রাইটিস্ট ছিলাম, এখন কিছুটা মাঝামাঝি আসছি আরো। কাজে এইভাবে যদি সমঝোতা করতে হয়, আমাদের সঙ্গে সবচেয়ে কাছের লোক হলো বর্তমান যদি বিএনপি, যদি ইয়ে না থাকে। কিন্তু বিএনপির স্থানীয় যারা আছে তারা বলছে যে এটা হচ্ছে উনি আপনার ব্যাপারে, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনারা কি চিন্তা করেন, তারা বলছিল যে উনি বোকার স্বর্গে আছেন, এই বিষয়টা। আমি কোনো সময় বলিনি যে এখানে আমি আমার সিটের সমঝোতা করবো, কাউকে বলিনি, এবং কোনো সময় এটা আমি চাইও নেই। মানে আপনি সারা দেশব্যাপী জাতীয় পার্টির সঙ্গে বিএনপির বিষয় আমাদের যদি কোনো সময় কোনো প্রশ্ন আসে, যদি বিএনপি অনেকখানে আমাদেরকে বলছে যে এইসব এলাকায় আপনাদের আমরা সমর্থন দেন, কয়েকজনকে আমাকে বলেছেন, আমরা সম্ভব হলে দিব। আমাদের যদি ক্যান্ডিডেট না থাকে বা ক্যান্ডিডেট যদি সেরকম, জাতীয় পার্টির এইচ.এম. এরশাদ সাহেবের পরে আপনি আছেন বর্তমানে নেতৃত্বে। আমরা জানতে চাই যে এরশাদের পরে জাতীয় পার্টি কি আরো আপনার নেতৃত্বে স্ট্রং হয়েছে নাকি দুর্বলের দিকে যাচ্ছে? আপনি কি মনে করেন? এখনো সেটা মেজার করার সময় আসেনি। এর সাথে সমকক্ষ আমি হতে কোনো সময় পারবো কিনা জানি না। ওনার বিশাল অবদান দেশ জাতির জন্য এবং উত্তরবঙ্গের জন্য স্পেশালি। এই জন্য এবার যে পজিশন এসছে সেটা হলো একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জটা উত্তরণ করতে পারলে আমরা অনেক উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আশা করি যেটা উত্তরণ করতে পারবো। তবে এরশাদ সাহেবের সমকক্ষ বা ওনার সঙ্গে তুলনামূলক কোনো ব্যাপারে আমি মনে করি যে আমি তুলনার যোগ্য নই। এবারের ভোটটা কি আপনাদের জয়ের ভোট নাকি অস্তিত্ব রক্ষার ভোট? না, আমাদের তো জয়েরই ভোট। মানে আমরা জয় করার অর্থ হলো আমরা অস্তিত্ব রক্ষা করব। আমরা অস্তিত্ব রক্ষার জন্যই জয় করতে হবে। যে কোনো যুদ্ধ মানুষে যায় জয় করার জন্য, জয় না করলে পরাজিত হলে অস্তিত্বের সংকট হয়। এটা এক ধরনের সংগ্রাম আমাদের জন্য।